প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেকচার 18 করব। সবাই অনলাইন ক্লাসে আছি। আশা করি সবাই তোমরা তোমাদের বই খাতা নিয়ে প্রিপেয়ার্ড আছো। গত ক্লাসে তোমাদের জন্য আমি জাবেদা সংক্রান্ত প্রথম সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও তার সমাধান করিয়েছিলাম। তোমরাও করেছো নিশ্চয়ই। সেখানে হিসাব সমীকরণ সংক্রান্ত একটা অঙ্ক সমাধানের জন্য ছিল জাবেদার সাথে। আজকে আমরা আমাদের ক্লাসে সেই ধরনেরই আরেকটা অঙ্ক করব, যেখানে জাবেদা করার কথাও বলা আছে, টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সেটাও নির্ণয় করার কথা বলা আছে। ওই টাইপেরই অঙ্ক, অর্থাৎ আজকে আমরা জাবেদা সংক্রান্ত দ্বিতীয় অঙ্কটা করব। প্রথমে আমি তোমাদের জন্য প্রশ্নটা পড়ে নেই। প্রশ্নটা পড়ার সাথে সাথে তোমরা লেনদেনগুলো বোঝার চেষ্টা করবে। আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আছি, আশা করি সবাই সেটা এখনো পর্যন্ত মনে রেখেছো। দ্বিতীয় অধ্যায়ে আমরা জাবেদা অংশে আছি, আমরা জাবেদা নিয়ে অঙ্ক করছি। তো সেভাবেই তোমরা লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদার সঠিক কলামে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে অঙ্কের সমাধানটা। তো প্রথমে আজকে জাবেদা নিয়ে আমরা দ্বিতীয় যে অঙ্কটা করছি সেটার প্রশ্নটা পড়ি, তোমরাও সাথে সাথে পড়ো এবং লেনদেনগুলো বোঝার চেষ্টা করো। তারপর দেখবো আমাদের করণীয়গুলো কি কি এবং সেখান থেকে আমরা সমাধান করব। জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 2। আজকে আমরা দ্বিতীয় অঙ্ক করছি জাবেদা নিয়ে। আর গত ক্লাসেও হিসাব সমীকরণের এই অঙ্ক ছিল, আজকেও ওই ধরনের একটা অঙ্ক আছে। তো দেখি আমাদের কি করতে বলা হয়েছে। প্রশ্ন: জনাব করিম 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা ও 80,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ এখানে জনাব করিম একটা ব্যবসা শুরু করেন 2016 সালের 1 জানুয়ারি তারিখে, যেখানে উনি নগদ টাকা 1 লাখ টাকা নিয়ে আসেন এবং ব্যাংক থেকে 80,000 টাকা ঋণ নিয়ে ব্যবসাটা শুরু করেন। তার ব্যবসায় অন্যান্য লেনদেনগুলো ছিল 2016 জানুয়ারি 2% বাট্টায় পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। আমি তোমাদের যখন জাবেদা অংশটি পড়িয়েছি সেখানে আমি বাট্টা বিষয়টিও পড়িয়েছিলাম। বাট্টা কয় ধরনের হয়, পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা জড়িত থাকে তাকে কারবারি বাট্টা বলা হয়, সেটাও আমি বলেছিলাম। এবং কারবারি বাট্টার জন্য হিসাবের বইতে আলাদা কোনো হিসাব রাখা হয় না বা জাবেদা দেয়া হয় না। তবে জাবেদা করার সময় বাট্টার টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা হিসাবভুক্ত করা হয়। তো যখন জাবেদা করব তখন খেয়াল করবে সবাই কারবারি বাট্টা নিয়ে কিভাবে জাবেদা করতে হয়। তো 2 তারিখের লেনদেনটা ভালো করে পড়ে সেভাবে আমরা সলিউশন করার চেষ্টা করব। 4 তারিখ জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো 5,000 টাকা। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হচ্ছে প্রতিষ্ঠানের মালিকের জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হয়। এখানে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলে প্রতিষ্ঠানের মূলধন কমে যায়, এটা এক ধরনের উত্তোলন হিসাব, ঠিক আছে। জাবেদায় আমরা এটাকে জীবন বীমা প্রিমিয়াম হিসেবে লিখি না, উত্তোলন হিসেবে লিখতে হয়। আশা করি নবম দশম শ্রেণীতে এই ধরনের লেনদেনের সমাধান তোমরা করে এসেছো। তারপরেও যারা জানো না, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো এই ধরনের লেনদেন যদি থাকে সেটাকে আমরা উত্তোলনের লেনদেন হিসেবে ধরে নিব। 8 তারিখ অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা। অনাদায়ী পাওনা বিষয়টা আসলে দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে জড়িত থাকে। অনাদায়ী পাওনা প্রতিষ্ঠানের জন্য একটা অনির্দিষ্ট বা অনিশ্চিত একটা ক্ষতি বা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ হিসাবেও ধরা হয়। অনাদায়ী পাওনা বিষয়টা যেহেতু খরচ বা ক্ষতি ডেবিট হয়, তাহলে অনাদায়ী পাওনাকে ডেবিট করা হয়। এবং যেহেতু দেনাদারের সাথে বিষয়টা জড়িত থাকে বা প্রাপ্য হিসাবের সাথে অনাদায়ী পাওনা বিষয়টা জড়িত থাকে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে না এমন ধরা হচ্ছে যে অনাদায়ী পাওনা, যে পাওনাটা আমার আদায় করার কথা ছিল সেটা হয়তো আর পাওয়া যাবে না, এরকম ধরা হয় যখন, সেটাই অনাদায়ী পাওনা হিসেবে বলা হয়। আর এটা প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি বা খরচ, এর কারণে দেনাদার কমে যায় এবং খরচ বৃদ্ধি পায়। তাহলে অনাদায়ী পাওনা যদি খরচ বা ক্ষতি হয় এটাকে ডেবিট করতে হয়, দেনাদারকে ক্রেডিট করতে হয়। 10 তারিখ অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এ ধরনের লেনদেনের জাবেদা গত ক্লাসে দেওয়া হয়েছে, আশা করি এটা তোমরা করতে পারবে। 12 তারিখ অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা। দেখো 12 তারিখে লেখা আছে। অফিসের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি কোনো কম্পিউটার ক্রয় করা হয় বা কোনো যন্ত্র, এরকম বিষয়গুলো যেটা কম্পিউটার বা টাইপরাইটার মেশিন, এরকম কোনো বিষয় ক্রয় করা হয় বা সম্পত্তি ক্রয় করা হয়, সেখানে আমরা এই সম্পত্তিটার নাম সরাসরি বসাই না, আমরা সেগুলোকে বলি অফিস সরঞ্জাম হিসাব, ঠিক আছে। তাহলে কম্পিউটার ক্রয় করা হলে সেখানে আমরা অফিস সরঞ্জামকে নিয়ে আসবো আর নগদান হিসাবকে
ক্রেডিট করব। 20 তারিখ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা। প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করা হলে, মালিক যদি নিজের প্রয়োজনে পণ্য উত্তোলন করেন, তাহলে পণ্য উত্তোলন করা হলে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয়, এবং পণ্য উত্তোলনটা পণ্য ক্রয়ের সাথে জড়িত থাকে। পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ কমে যায়, ক্রয় কমে গেলে ক্রেডিট করতে হয়, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়। 25 তারিখ ব্যবসায়ের উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো 1 লাখ টাকা। আচ্ছা, ডেলিভারি ভ্যান একটা স্থায়ী সম্পত্তি প্রতিষ্ঠানের জন্য, আর এখানে ডেলিভারি ভ্যান হিসাবেই একটা হিসাব খোলা হবে, অর্থাৎ ডেলিভারি ভ্যানকে ডেবিট করা হবে এবং নগদে যেহেতু ক্রয় করা হয়েছে ক্রয় হিসাবকে ক্রেডিট করা হবে। দেখো, আমি লেনদেনগুলো পড়ার সাথে সাথে তোমাদের জাবেদাগুলো প্রায় বলে দিচ্ছি মুখে মুখে, যেন জাবেদা করার সময় আমাদের লিখতে কষ্ট না হয়। তারপরে আরেকবার আমি লেনদেনগুলো পড়ি। 2 তারিখ 2% বাট্টায় পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। 4 তারিখ জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো 5,000 টাকা। 8 তারিখ অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা। 10 তারিখ অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। 12 তারিখ অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা। 20 তারিখ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা। 25 তারিখ ব্যবসায়ের উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো 1 লাখ টাকা। আমাদের করণীয়গুলো হচ্ছে: ক, জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এখান থেকে কোন কোন লেনদেন উত্তোলন হিসাবের মধ্যে পড়ে বা উত্তোলনের মধ্যে পড়ে সেটা আমি লেনদেনগুলো পড়ার সময় কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ এখান থেকে আমরা জীবন বীমা প্রিমিয়ামকে একটা উত্তোলন হিসাবে ধরি, আর আরেকটা হচ্ছে 20 তারিখ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, এটাও কিন্তু একটা উত্তোলন হিসাবের মধ্যে পড়ে। তাহলে 4 তারিখ এবং 20 তারিখ কিন্তু আমাদের উত্তোলনের লেনদেন। তাহলে আমরা ক নাম্বার সলিউশন করে ফেলতে পারবো, শুধুমাত্র সঠিকভাবে প্রেজেন্টেশনটা যেন করতে পারি সেটার জন্য আমরা সলিউশনটা করব। খ নাম্বার, উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। লেনদেন পড়ার সাথে সাথে তোমাদের জাবেদাগুলো আমি মুখে মুখে বলে দিয়েছি, এখন শুধু আমাদের প্রয়োগটা দেখানোর পালা। আমরা সঠিক ছকে সঠিকভাবে প্রেজেন্টেশনটা দেখাবো। আশা করি প্রত্যেকটা লেনদেনের জাবেদাই তোমরা করতে পারবে। গ নাম্বার, উল্লেখিত লেনদেনগুলো হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে তা টেবুলার ফর্মে দেখাও। টেবুলার ফর্মে অর্থাৎ টেবুলার ছকে দেখাতে বলা হয়েছে। গত ক্লাসে কিন্তু আমি এই ধরনের অঙ্কই তোমাদের করিয়েছিলাম। তো আজকে আমি যেটা চাচ্ছি যে গ নাম্বারটা আমি আজকে ক্লাসে সলিউশন করে দিব না তোমাদের জন্য। সেটা কি করতে হবে, তোমাদের জন্য HW দিয়ে দিলাম। এই গ নাম্বারটা, যেহেতু এরকম অঙ্ক আমি গত ক্লাসে করিয়েছি, গ নাম্বারটা আজকে তোমরা নিজেরা সলিউশন করবে। করার পর বুঝতে পারবে যে তোমরা ক্লাসগুলো যে ফলো করছো সেটা তোমাদের কতটুকু হেল্পফুল হচ্ছে। তোমরা যদি সঠিকভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো ফলো করো, তাহলে আমার বিশ্বাস তোমরা গ নাম্বারটা অবশ্যই খুব সহজে করতে পারবে। তো একটু তোমাদের জন্য হেল্প করি। গ নাম্বার যে আমরা টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর প্রভাবটা দেখাবো, লেনদেনগুলোর প্রভাব, ডান পক্ষ বাম পক্ষ অর্থাৎ A = L + OE, দুই সাইডই সমান হইতে হয়। তো দুই সাইডের যে ফলাফলটা আসবে তোমাদের জন্য সেটা হচ্ছে টেবুলার ছকে 1,54,700। এটা তোমাদের হচ্ছে টেবুলার ছকে যে দুই পক্ষের অ্যামাউন্টটা আসবে, সম্পদ আর দায় প্লাস মূলধনের অ্যামাউন্ট, সেটা হচ্ছে 1,54,700। এটা যদি তোমাদের সমাধানের ফলাফলটা আসে তাহলে বুঝবে যে তোমরা টেবুলার ছকে সঠিকভাবে লেনদেনের যে প্রভাবটা হিসাব সমীকরণের উপর সেটা দেখাতে পেরেছ। তাহলে এই প্রশ্নটা তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। উঠিয়ে গ নাম্বারটা আজকে তোমরা নিজেরা সলিউশন করবে। ক খ আমি তোমাদের জন্য ক্লাসে করিয়ে দিচ্ছি। চলো আমরা ক নাম্বার যে সমাধান চেয়েছে, জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, এটা শুরু করি। সমাধান ক, জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয়। আমরা কি নির্ণয় করছি সেটা কিন্তু প্রত্যেকটা সমাধানের শুরুতে লিখে নিতে হবে আমাদের, ঠিক আছে? তারপর আমরা সুন্দর করে একটা ছক করব, সেখানে তারিখ, বিবরণ, টাকার জন্য 3টা কলাম রাখবো। আর এখানে ছক করাটা ম্যান্ডেটরি না, তোমরা যদি সঠিকভাবে প্রেজেন্টেশনটা করতে পারো এবং অ্যামাউন্টটা যদি সঠিকভাবে লিখে অ্যান্সার করতে পারো তাহলেও নম্বর পাওয়া যাবে। আমরা তারিখের জন্য একটা কলাম রাখলাম 2016 জানুয়ারি 4 তারিখ। আমি যখন লেনদেনগুলো পড়াচ্ছিলাম আমি মার্ক করে দিয়েছিলাম কোন কোন তারিখের লেনদেনগুলো উত্তোলনের মধ্যে পড়ে, তো সেটা এখন লিখে নিতে হবে। জানুয়ারি 4 তারিখ জীবন বীমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, আমাদের লেনদেনে 5,000 টাকাই ছিল। আর 20 তারিখ ছিল নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, 20 তারিখ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা। আমাদের লেনদেনগুলো আরেকবার একটু দেখো। 20 তারিখের লেনদেনে 5,000 টাকা অ্যামাউন্ট ছিল। এই দুইটাই আমাদের উত্তোলনের মধ্যে পড়ে। 5,000 টাকা 5,000 টাকা টোটাল হয় আমাদের 10,000 টাকা। সেটাকে আমরা কি লিখবো, ফলাফলটাকে মোট উত্তোলন।
এটা কোনো কঠিন বিষয় না যদি তোমরা লেনদেনগুলো বুঝতে পারো। 1 মিনিট লাগবে তোমাদের বড় জোর এই সমাধানটা করতে, এবং সঠিকভাবে অ্যান্সার করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে, 2 এ 2। আরেকটা কথা বলে নেই, তোমাদের এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ডে এসেছিল। এটা বোর্ড স্ট্যান্ডার্ড একটা অঙ্ক আজকে আমরা করছি। 2017 সালে এই অঙ্কটা ঢাকা বোর্ডে এসেছিল। সুতরাং তোমরা জাবেদা হিসাব সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলা বা ছোট ছোট ক নাম্বারের প্রত্যেকটা অঙ্কের ক নাম্বারে যে ছোট ছোট সমাধানগুলো থাকে, বিভিন্ন বিষয় নির্ণয়ের কথা বলা থাকে, তো এই ধরনের অঙ্ক উদাহরণে অনেক পাবে। সেই উদাহরণ থেকে এই ধরনের অঙ্কগুলো করে রাখবে, ঠিক আছে? এক একটা অঙ্কে এক এক ক নাম্বারটা ভিন্ন থাকে বিভিন্ন অঙ্কে, তো সেই ধরনের অঙ্কগুলো করে রাখবে। আর খ গ তো বেশিরভাগই নিয়মের মধ্যে তোমাদের জানা, সেগুলো প্র্যাকটিসে রাখবে। তাহলে ঢাকা বোর্ডের যে অঙ্কটা আজকে করছি সেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই স্ট্যান্ডার্ডের অঙ্ক বোর্ডে সাধারণত আসে, বিভিন্ন বোর্ডের অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিসে রাখবে। তো চলো এখন খ নাম্বার সমাধানে যাই। খ আমাদের করতে বলা হয়েছে যে উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। আমরা প্রত্যেকটা লেনদেনের জাবেদা এখন করব, ঠিক আছে? আমরা প্রথমে জাবেদার ছক করি। প্রত্যেকের খাতায় আগে জাবেদার ছকটা করো, শিরোনাম দাও, কলামের নামগুলো লিখো, তাহলে আমরা জাবেদার সমাধানটা যখন করব যেন সঠিকভাবে আমরা বুঝতে পারি। সমাধান খ, আমরা সাধারণ জাবেদা করব এখন। আশা করি সবাই জাবেদার ছক করেছো। শুরুতে শিরোনাম দিয়ে নেই, জনাব করিম সাধারণ জাবেদা। জাবেদার ছকে 5টা কলাম থাকে, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আশা করি সবাই ছকটা সঠিকভাবে এঁকেছো। শুরু থেকে আমি লেনদেনগুলোর জাবেদা দেওয়া শুরু করি, তোমরাও সাথে সাথে করো, অথবা যারা জাবেদাটা ভালো মতো পারো বা গত ক্লাসের অঙ্কটা মনে রেখেছো তারা ইতিমধ্যে হয়তো 2-1টা জাবেদা করেও ফেলতে পারো। প্রথম তারিখে যে লেনদেনটা এখানে বলা আছে যে জনাব করিম 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা এবং 80,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে আমরা যখন কোনো জায়গা থেকে ঋণ নিই, গত ক্লাসের অঙ্কে আমি বুঝিয়েছিলাম যে ঋণ নিলে নগদ টাকা বাড়ে এবং ঋণ নামক একটা দায় বৃদ্ধি পায়। দায়টা মূলধন হিসাবে ধরতে হয় না, কিন্তু ঋণের যে টাকাটা বা দায়ের যে টাকাটা সেটা ঋণ নেওয়ার ফলে যে টাকাটা বৃদ্ধি পায় সেটা নগদের সাথে অ্যাড করতে হয়। তাহলে নগদান হিসাব ডেবিট। এখানে তোমাদের বোঝার জন্য আমি এই টাকাটা এখানে যোগ করে দেখিয়েছি। নগদ 1 লাখ টাকা এবং ঋণের টাকা যে নগদ বেড়েছে 80,000 টাকা, টোটাল 1,80,000 টাকা হচ্ছে ডেবিট। তারপর হচ্ছে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, কারণ এটা দায়, একটা দায় বৃদ্ধি পেল, ক্রেডিটে আমরা ঋণের টাকাটা বসাবো। এখন এই ঋণের টাকা বাদে বাকি যে টাকাটা আছে সেটা হচ্ছে আমাদের মূলধন। তাহলে 1,80,000 টাকা থেকে 80,000 টাকা যদি ঋণ হয় তাহলে বাকি টাকা মূলধন হিসাবে যাবে, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 1 লাখ টাকা হচ্ছে ক্রেডিট মূলধন হিসাব। ব্যাখ্যাটা দিব, নগদ টাকা ও ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমরা বিবরণের কলাম বা হিসাবের নাম ও ব্যাখ্যা কলামটা একটা দাগ দিয়ে বন্ধ করে দিব। দ্বিতীয় যে লেনদেনটা বলা আছে 2% বাট্টায় পণ্য ক্রয় করা হলো। যে বাট্টাটা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকে সেটা কারবারি বাট্টা, এবং কারবারি বাট্টার জন্য আলাদা কোনো হিসাব রাখা হয় না, অর্থাৎ আলাদা কোনো নামে জাবেদা দেওয়া হয় না বা হিসাবের কোনো বইতে আলাদা কোনো হিসাব রাখা হয় না। তবে সেই পণ্যের তালিকা মূল্য থেকে বাট্টার টাকাটা বাদ দিয়ে টাকাটা বসাতে হয়। আর এখানে তাহলে জাবেদাটা দেখো, পণ্য ক্রয় করা হলে জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, যদি নগদে ক্রয় করা হয় নগদান হিসাব ক্রেডিট, আর যদি কিছু বলা না থাকে তাহলে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে যেহেতু নগদে পণ্য ক্রয় বা ধারে পণ্য ক্রয় এমন কোনো কিছু বলা নেই, তাহলে আমরা নগদান হিসাবও দিতে পারি অথবা প্রদেয় হিসাব, যে কোনো একটা আমরা দিব, ঠিক আছে? এখানে আমি দুইটাই তোমাদের দেখিয়েছি, কিন্তু যে কোনো একটা আমরা দিব। তাহলে নগদান হিসাব ক্রেডিট অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। টাকাটা একটু খেয়াল করো, 9,800 লিখেছি, আমাদের লেনদেনে কিন্তু ছিল 10,000 টাকা। আমাদের বাট্টা কত ছিল? 2% বাট্টা। এখন 10,000 টাকার 2% তোমরা বের করো, দেখো ক্যালকুলেটরে কত টাকা আসবে? 200 টাকা। 10,000 টাকার যদি 2% বাট্টা হয়, এখানে তোমাদের জন্য টাকাটা আসবে হচ্ছে 200 টাকা। এই 200 টাকা হচ্ছে বাট্টা টাকা। এই টাকাটা আমরা হিসাবে দেখাবো না, তালিকা মূল্য থেকে বাদ দিয়ে আমরা টাকাটা দেখাবো। তাহলে 10,000 টাকা থেকে 200 টাকা বাদ দিলে আমাদের টাকার পরিমাণ আসে 9,800 টাকা। সেই 9,800 টাকা আমরা আমাদের জাবেদায় দেখাবো, ঠিক আছে? আর ব্যাখ্যাটা কি লিখবো? 2% বাট্টায় পণ্য ক্রয় হিসাবভুক্ত হলো। এরপর আছে আমাদের 4 তারিখের লেনদেন, জীবন বীমা প্রিমিয়াম প্রদান।
এখানে দেওয়া আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে 5,000 টাকা। আর আমি তোমাদের ক নাম্বার যখন করিয়েছি বুঝিয়েছিলাম যে জীবন বীমার প্রিমিয়ামটা এক ধরনের উত্তোলন। প্রতিষ্ঠানের মালিকের জীবন বীমার বাবদ যে প্রিমিয়ামটা দেওয়া হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সেটাই মূলত জীবন বীমার প্রিমিয়াম। আর এখানে জীবন বীমার প্রিমিয়াম বাবদ নগদ টাকা চলে যাচ্ছে। আর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু ব্যবসা থেকে টাকা যাচ্ছে, তাহলে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসার টাকা কমলে সেটাকে উত্তোলন হিসাবেই ধরা হয়। ঠিক আছে, তাহলে উত্তোলন হিসাব দিতে হবে ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর হাত থেকে নগদ টাকা অর্থাৎ ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। আমরা সবসময় খেয়াল করব জীবন বীমা প্রিমিয়াম প্রদান এই লেনদেনটা থাকলেই আমরা কিন্তু উত্তোলন হিসাবকে ডেবিট করব। জীবন বীমা প্রিমিয়াম নামক কোনো হিসাব কিন্তু নেই হিসাব বিজ্ঞানে, আলাদাভাবে কোনো জীবন বীমা প্রিমিয়াম হিসাব দেয়া যাবে না। উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে এবং নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। আর ব্যাখ্যাটা কি লিখবো? জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো অথবা জীবন বীমার প্রিমিয়াম হিসাবভুক্ত হলো। এরপর আছে 8 তারিখের লেনদেন। অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা। আমি লেনদেনগুলো পড়ানোর সময় বুঝিয়েছি যে অনাদায়ী পাওনা বিষয়টা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ বা ক্ষতি, আর খরচ বা ক্ষতি বাড়লে বা সৃষ্টি হলে সেটাকে ডেবিট করতে হয়। আর এই অনাদায়ী পাওনা বিষয়টা দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে জড়িত থাকে। প্রাপ্য হিসাব কমে যায়, অর্থাৎ অনাদায়ী পাওনা নামক একটা খরচ বা ক্ষতি বৃদ্ধি পায় এবং দেনাদার নামক সম্পত্তি বা প্রাপ্য হিসাব নামক সম্পত্তিটা হ্রাস পায়। তাহলে এখানে খরচ বা ক্ষতি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব সম্পত্তি কমে যাচ্ছে, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাখ্যাটা কি লিখবো? অনাদায়ী পাওনা ধার্য করা হলো অথবা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। আশা করি প্রথম যে 4টা লেনদেনের জাবেদা এখানে দেখানো হয়েছে 8 তারিখ পর্যন্ত সবাই সেটা বুঝেছো এবং সঠিকভাবে করতে পারবে। এরপর আমাদের যে পরবর্তী 10 তারিখের লেনদেন আছে, অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এটা তোমরা নিজেরাই করতে পারবে। চলো আমরা একসাথে করি 10 তারিখের লেনদেন। আচ্ছা, পরের যে লেনদেনটা 10 তারিখের লেনদেন, দেখো 10 তারিখে এখানে বলা আছে যে অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। তাহলে বেতন প্রদান করা হলে আমাদের লেনদেনে কি পরিবর্তন হয়, মানে কি প্রভাব বিস্তার করে? সেখানে বেতন হিসাব অর্থাৎ বেতন নামক একটা খরচ বাড়ে প্রতিষ্ঠানের, আর হাত থেকে নগদ টাকা চলে যায়, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়। তাহলে বেতন হিসাব ডেবিট, যেহেতু খরচ বৃদ্ধি পেল আর নগদ টাকা চলে গেল, তাহলে নগদান হিসাব ক্রেডিট। 10,000 টাকা 10,000 টাকা। আর ব্যাখ্যাটা কি দিব? কর্মচারীকে বেতন প্রদান হিসাবভুক্ত হলো। এরপরে যে লেনদেনটা 12 তারিখ, অফিসের জন্য একটা কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা। অফিসের জন্য কম্পিউটার ক্রয়, আমরা কম্পিউটার হিসাব লেখাটা খুব একটা সঠিক মনে হয় না যে কম্পিউটার হিসাব ডেবিট, এরকম কোনো হিসাব দিয়ে আলাদাভাবে হিসাব রাখার চেয়ে আমার মনে হয় অফিস সরঞ্জাম হিসাব, যেটা তোমাদের হিসাব বিজ্ঞান বইতেও আছে এবং তোমরা নবম দশম শ্রেণীতেও ইতিমধ্যে করে এসেছো, যে অফিসের জন্য টাইপরাইটার মেশিন বা কম্পিউটার ক্রয় বা কোনো এই টাইপের কোনো কি বলে এরকম কোনো মেশিন ক্রয় করা হলে যেগুলা আলাদা কোনো নির্দিষ্ট নিজস্ব নাম দিয়ে বসানো হয় না, টাইপরাইটার মেশিন, ফ্যাক্স মেশিন, তারপর কি বলে আরো এগুলাকে আরো অনেক এই ধরনের মেশিন থাকে যেগুলা ইলেকট্রনিক জিনিস, যেটা বা ফ্যান ক্রয় করা হলো অফিসের জন্য, এগুলো এই ধরনের সম্পত্তিগুলোকে অফিস সরঞ্জাম হিসাবে দেখানো হয়। তাহলে অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হলে অফিস সরঞ্জাম হিসাবকে ডেবিট করতে হয়। নগদান হিসাব, যেহেতু নগদ টাকা চলে গেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তাহলে নগদান হিসাবকে ক্রেডিট করতে হয়। তাহলে অফিসের জন্য কম্পিউটার ক্রয়, অফিসের জন্য টাইপরাইটার মেশিন ক্রয়, অফিসের জন্য একটা ঘড়ি ক্রয় করা হলো, অফিসের জন্য একটা ফ্যান ক্রয় করা হলো, এগুলো কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, তোমরা সেই নামে বসাবে। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে আছে 20 তারিখ, নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা। এখানে উত্তোলন করা হলো, পণ্য উত্তোলন করা হলে এটা উত্তোলন হিসাবের মধ্যেই পড়ে, তবে উত্তোলনটা যেহেতু নগদ টাকা নয়, পণ্য উত্তোলন করা হয়েছে, পণ্য উত্তোলন করলে প্রতিষ্ঠানের ক্রয় কমে যায়। ঠিক আছে, পণ্যটা উঠিয়ে নেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানের ক্রয়টা কমে যাচ্ছে, ক্রয়ের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ ক্রয় নামক যে খরচটা হ্রাস পাচ্ছে। খরচ হ্রাস পেলে কি করি? আমরা ক্রেডিট করি। আর উত্তোলন বৃদ্ধি পেলে উত্তোলনকে আমরা ডেবিট করি। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। খেয়াল করবে, পণ্য উত্তোলন করলেই ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। যদি বলা থাকে যে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে ক্রয় হিসাবকে ক্রেডিট করা হবে। আর যদি কোনো কোনো লেনদেনে বলা থাকে যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তখন কিন্তু
উত্তোলন ডেবিট বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ যে মূল্যে পণ্য উত্তোলন করা হবে তাকেই ক্রেডিট করতে হবে। আর যদি পণ্য উত্তোলনের ক্ষেত্রে কিছুই বলা না থাকে তখন ক্রয়কে সরাসরি ক্রেডিট করে দেবে। তাহলে উত্তোলন হিসাব সবসময় ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে পণ্য উত্তোলন করলে। এখানে যদি পণ্য উত্তোলন না করে মালিক নগদ টাকা উত্তোলন করতো নিজ প্রয়োজনে, যেমন জীবন বীমা প্রিমিয়ামটা প্রদান করা হয়েছে, তাহলে সেখানে কিন্তু আমরা ক্রয়ের জায়গায় নগদান হিসাবকে ক্রেডিট করতাম। 20 তারিখের পর লাস্টের যে লেনদেনটা 25 তারিখ ব্যবসায়ের উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো। এটা ব্যবসার জন্য একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করা হচ্ছে ডেলিভারি ভ্যান নামক। আমরা ডেলিভারি ভ্যান নামে আলাদা হিসাব খুলতে পারি। তাহলে যেহেতু ডেলিভারি ভ্যান নামক একটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আমরা কি দিব? ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকায় ক্রয় করা হচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই ছিল আমাদের টোটাল জাবেদা সবগুলো লেনদেনের। আর প্রত্যেকটা জাবেদার সাথে আমরা ব্যাখ্যাটা দিচ্ছি, লেনদেনগুলোর ব্যাখ্যা। যেমন উত্তোলন, পণ্য উত্তোলনের ক্ষেত্রে আমরা দিচ্ছি নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো, ডেলিভারি ভ্যান ক্রয় করা হচ্ছে, ডেলিভারি ভ্যান ক্রয় হিসাবভুক্ত হলো। এগুলো আমরা সুন্দর করে সঠিকভাবে ব্যাখ্যাগুলো দিব। তো যেই 8টা লেনদেনের জাবেদা এখানে দেওয়া হয়েছে, আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পেরেছো, সঠিকভাবে বুঝতে পেরেছো। এবং যেখানে টাকার অঙ্কে কিছু কিছু ক্যালকুলেশন থাকে, যেমন বাট্টার অ্যামাউন্টটা নির্ণয় করে সেটা বাদ দিয়ে টাকার অ্যামাউন্টটা বসানো হচ্ছে, সেই লেনদেনগুলোর ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল হব, সঠিকভাবে যেন আমরা টাকার অঙ্কটা বসাতে পারি এবং সঠিক নামে যেন হিসাবভুক্ত করতে পারি, সঠিক পক্ষকে আমরা যেন ডেবিট ক্রেডিট লিখে বসাতে পারি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের সব লেনদেনের জাবেদাই সঠিক হবে। আর খ নাম্বার সমাধান করা হয়েছে, আমাদের ক নাম্বার সমাধান করা হয়েছে। গ নাম্বার তোমাদের জন্য SW দিয়েছি, বলেছি যে এই অঙ্কটা ঢাকা বোর্ডে 2017 সালে এসেছে, তোমরা এই বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্কগুলো প্র্যাকটিসে রাখবে। আর গ নাম্বারটা বাসায় তাহলে তোমরা নিজেরা করো। আমার বিশ্বাস যেহেতু আমি ফলাফলটা দিয়ে দিয়েছি, সমাধানের ফলাফল বা উত্তরটা, তোমরা টেবুলার ছকে সেটা করতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাক ডিয়ার স্টুডেন্টস। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব। তার আগে আমরা খতিয়ান করাটা শিখবো। ঠিক আছে, খতিয়ান জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয়, খতিয়ান নিয়ে এই চ্যাপ্টারে যে খতিয়ান অংশটা আছে সেটা নিয়ে তোমরা একটু ধারণা নিয়ে রেখো। আর খতিয়ানের ছক কেমন হয় সেটাও তোমরা জানো, নবম দশম শ্রেণীতে করে এসেছো। তারপরে আমরা প্রাথমিক কিছু আলোচনা করে জাবেদা ও খতিয়ান সংক্রান্ত একটা অঙ্ক করব। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।